বিশ্বের ৩০টি দেশের সেনাবাহিনীর প্রধানদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারত। ভারতে বিশ্বের ৩০টি দেশের সেনাবাহিনী প্রধানরা এসে সেখানে তারা একটি বৈঠক করবেন, আলোচনা পর্যালোচনা করবেন। এই খবরটিতে আমরা কি উদ্বিগ্ন হব, কৌতূহলী হব? দর্শক, আপনাদের কি মনে হয়? আমরা যদিও জানি যে এই সম্মেলনে বাংলাদেশের সেনাবাহিনী প্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি সেখানে অংশগ্রহণ করবেন কি করবেন না আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়নি, কিংবা সেনাবাহিনীর প্রধানের পক্ষ থেকেও জানানো হয়নি। তবে ঢাকার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেসব তথ্যপত্র পাওয়া যাচ্ছে সেখানে বলা হচ্ছে সেনাবাহিনী প্রধান নিজে এই সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন না, বরং তিনি তার একজন প্রতিনিধি সেখানে পাঠাচ্ছেন। এবং তিনি কি কারণে এই সম্মেলনে নিজে যাচ্ছেন না, সেই কারণটি আরও কৌতূহলোদ্দীপক, খুবই ইন্টারেস্টিং, ডিস্টার্বিংও বটে। বিভিন্ন ইউটিউবে যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে আলোচনা সমালোচনা বিশ্লেষণ করেন তারা বলছেন, এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে হয়তো বিতর্ক এড়াতে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার বিতর্ক এড়াতে, ইউটিউবারদের বিতর্ক এড়াতে নাকি সেনাবাহিনী প্রধান নিজে সেখানে না গিয়ে তার প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। এবং এটি যদি সত্য হয় তাহলে আমাদের দুশ্চিন্তার অনেক কারণ আছে। কারণ আমাদের ভাবতে হবে যে আমরা কেমন একটি রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আছি, যেখানে রাষ্ট্র, সরকার প্রধান, এমনকি সেনাবাহিনী প্রধান তিনিও সোশ্যাল মিডিয়ার ইউটিউবারদের ভয়ে বা তাদের কথা চিন্তা করে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেন, পেশাগত সিদ্ধান্ত নেন। অবশ্য আমরা ঠিক জানি না যে কথাগুলি সত্য কিনা, কারণ সেনাবাহিনীর পক্ষ থেকে কিংবা সেনাবাহিনীর প্রধানের ব্যক্তিগত পক্ষ থেকে মিডিয়াতে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো কিছু জানানো হয়নি। গত দুদিন আগে ঢাকার bdnews24.com এই নিয়ে একটা রিপোর্ট প্রকাশ করেছে, এবং সেখানে তারা আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছিল এই বিষয়গুলো নিয়ে, এবং তারা বলেছে যে তাদের কাছে কোনো তথ্য নেই। দর্শক, আগামী 14 এবং 16 অক্টোবর, 10-12 দিনই তো আছে না? তো 14 এবং 16 অক্টোবর যে সম্মেলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে নয়াদিল্লিতে, সেই সম্মেলনে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান যাবেন কি যাবেন না, এই তথ্য যদি 10 দিন আগে আইএসপিআরের হাতে না থাকে, সেটাও কিন্তু খুবই ডিস্টার্বিং একটা বিষয়। বরং এরকম একটি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটি ভারতের পত্রপত্রিকায় ছাপা হয়েছে, এবং সেইখানকার উদ্ধৃতি দিয়ে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় খবর হয়েছে। ফলে সেনাবাহিনীর পক্ষ থেকে, যেহেতু এটি সেনাবাহিনীর বৈঠক, সেনাবাহিনীর পক্ষ থেকে একটা ফর্মাল স্টেটমেন্ট, ফর্মাল একটা বক্তব্য থাকাটাই দরকার ছিল। নিজেরা স্টেটমেন্ট দিয়েই সেটি জানাতে পারতেন। আর নিজেরা না জানালেও যখন কোনো মিডিয়া তাদেরকে অ্যাপ্রোচ করেছে, তাদের উচিত ছিল যে তারা জেনে জিনিসটি জানানো। তাহলে এসব বিষয় নিয়ে আসলে তেমন কোনো জল্পনা কল্পনা তৈরি হয় না, ভুল তথ্য ছড়ায় না, গুজবও ছড়ায় না। সো এই যে ডিসইনফরমেশন নিয়ে আমরা কথাবার্তা বলি, সেগুলোর তো সুযোগ তৈরি হয় যখন রিয়েল অথেন্টিক সোর্স থেকে সত্যিকারের কোনো তথ্য পাওয়া যায় না। আমরা একটু মূল জায়গাটার দিকে একটু নজর দিই যে আসলে ইন্ডিয়া কি করতে চাচ্ছে। ইন্ডিয়ান গভর্নমেন্ট সোর্সে যেই অ্যানাউন্সমেন্টগুলো করা হয়েছে, আমি সেগুলো একটু ঘেটে ঘেটে দেখছিলাম। তারা জানিয়েছে যে আগামী 14 এবং 16 অক্টোবর তারা বিশ্বের বিভিন্ন দেশের, যেসব দেশগুলো জাতিসংঘে তাদের ট্রুপস কন্ট্রিবিউট করে, তাদের সেনাবাহিনী, পুলিশ, বিডিআর কিংবা প্রতিরক্ষা বাহিনীর অন্যান্য সদস্যদেরকে তারা পিস কিপিং মিশনের অংশ হিসাবে কাজ করতে পাঠায়, এরকম 30টি দেশের সেনাবাহিনী প্রধান এবং হাই আর্মি অফিসিয়ালদের তারা ইনভাইট করেছে তাদের দেশে একটি সম্মেলন করার জন্য। একটি কনক্লেভ করছে তারা, এবং এই সম্মেলনের লক্ষ্য হচ্ছে, যেটি আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, সেটি হচ্ছে যেসব দেশ জাতিসংঘের পিস কিপিং মিশনে কন্ট্রিবিউট করে, সো তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করা, এবং এই যে কাজটা, এই কাজটা আরও কীভাবে স্মুথলি করা যায়, কারা কী ধরনের প্রবলেম ফেস করছে, সেগুলো কিভাবে সমাধান করা যায়, এইসব বিষয়গুলো আলাপ আলোচনা করা। পাশাপাশি কন্ট্রিবিউটিং কান্ট্রিগুলোর মধ্যে এক ধরনের একটা কোঅপারেটিভ একটা অ্যাটমসফিয়ার বা অ্যাপ্রোচ তৈরি করা। একই সঙ্গে ইন্ডিয়ার কোঅপারেটিভ অ্যাটিটিউডটা সবার সামনে তুলে ধরা। সো অফিসিয়ালি ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে এই সম্মেলন সম্পর্কে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে বা প্রকাশ করা হয়েছে, সেখানে আসলে সব কিছুকে মনে হবে যে খুবই নির্দোষ, এবং সেখানে অন্য কিছু খোঁজার কোনো উপায় নেই। তবে কতগুলো বিষয় আমরা অবশ্যই আলোচনায় আনতে পারি যে এই সম্মেলনটিতে পাকিস্তান এবং চায়নাকে আমন্ত্রণ জানানো হয়নি, তাদেরকে বাদ রাখা হয়েছে। আমরা জানি যে চীন এবং পাকিস্তান দুটি দেশের সঙ্গেই ভারতের সম্পর্কের যথেষ্ট টানাপোড়েন আছে।
যদিও সাম্প্রতিক সময় চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি প্রচেষ্টা আমরা দেখতে পাই, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ আরোপের পর ইন্ডিয়া এবং চীন দুটি দেশই কাছাকাছি আসার চেষ্টা করছে, অনেক ক্ষেত্রে এসেছেও, কিন্তু তারপরেও এই এই সম্মেলনটিতে তারা চীনকে আমন্ত্রণ জানায়নি, পাকিস্তানকে তো জানায়নি। আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে ইন্ডিয়া কেন এই ধরনের একটি সম্মেলনের আয়োজন করতে গেল, বিশেষ করে আর্মি অফিসিয়ালদের নিয়ে। আমরা যদি একটু খানিকটা পিছনের দিকে তাকাই, পাহেলগামের যে বোমা হামলা হয়েছিল এবং তারপরে পাকিস্তান এবং ভারতের মধ্যে একটা যুদ্ধ অবস্থা তৈরি হয়েছিল, যুদ্ধই তো বেঁধে গিয়েছিল, তাই না? সো সেই ঘটনাটিকে যদি আমরা বিবেচনায় রাখি, আমরা তারপরে যদি আমরা দেখি যে ভারত এবং পাকিস্তানের দুটি দেশের সম্পর্কে টানাপোড়েন এবং ভারতের মুভমেন্টের দিকে আমরা একটু যদি তাকাই, তার পরপর কিন্তু ভারত তার দেশের মানে ভারতে যেসব দেশের ডিপ্লোম্যাটিক মিশন আছে সেই সব মিশনের প্রধানদের ডেকে ভারতের ফরেন অফিস পুরো পরিস্থিতি নিয়ে, পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক এবং তাদের অবস্থান এইসব নিয়ে তারা একটা ব্রিফ করেছিল। এবং সেই ব্রিফিংয়ে তারা পাকিস্তানকে ইনভাইট করেনি, চীনকেও ইনভাইট করেনি। তার ঠিক পরপরই ভারতের ডিফেন্স মিনিস্ট্রি আরেকটা ব্রিফিং করেছিল। তারা প্রায় 70টির মতো দেশের প্রতিনিধিদেরকে ইনভাইট করে ডিফেন্স মিনিস্ট্রির পক্ষ থেকে তাদের অবস্থান তারা ব্যাখ্যা করেছিল। সেই ব্রিফিংটিতেও তারা পাকিস্তানকে এবং চীনকে ইনভাইট করেনি। ইন্টারেস্টিংলি তুর্কি নিজের থেকে স্বপ্রণোদিত হয়ে সেই ডিফেন্স মিনিস্ট্রির ব্রিফিং থেকে নিজেদেরকে সরিয়ে রেখেছিল, কারণ তারা বলেছিল যেহেতু পাকিস্তানকে ডাকেনি, কাজে আমরা পাকিস্তানের প্রতি সহমর্মিতা জানিয়ে এই ব্রিফিংয়ে অংশগ্রহণ করা থেকে বিরত থাকলাম। সো ইন্ডিয়া আসলে মানে গত যেই পহেলগামে বোমা হামলার ঘটনা এবং ভারতের সঙ্গে যুদ্ধ এবং এরপর থেকেই বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তারা এক ধরনের একটা ডিপ্লোম্যাটিক এফোর্ট নিচ্ছে তাদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা বলে কিংবা তাদের নিজেদের অবস্থান ব্যাখ্যা করার। এটিও তারই ধারাবাহিকতা কিনা বা তারই একটি অংশ কিনা সেটি নিয়ে প্রশ্ন করার সুযোগ আছে, এবং অনেক বিশ্লেষকই মনে করছেন যে আসলে ইন্ডিয়া এই যে কাজগুলো করে যাচ্ছে তারই ধারাবাহিকতা এটি। তবে এই সম্মেলনটাতে তারা বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে, তারা প্রতিবেশী দেশ নেপালকেও আমন্ত্রণ জানিয়েছে এবং শ্রীলঙ্কাকেও আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু বাংলাদেশ এইটি নিয়ে যাবে কি যাবে না সেটি নিয়ে এই যে আমি শুরুতে বলেছি যে সোশ্যাল মিডিয়ায় একটা খুবই গুঞ্জন তৈরি হয়েছে, এবং বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু মানে সরকারিভাবে বা আইএসপিআরের পক্ষ থেকে ফরমালি কোনো কিছু জানানো হয়নি, সম্মেলনে তার ব্যাপারেও জানানো হয়নি, তারা সম্মেলনে অংশগ্রহণ করবে কি করবে না সেটিও জানানো হয়নি। এখন একটি সম্মেলন যখন হয়, সেই সম্মেলনে কোনো একটি দেশকে যখন ইনভাইট করা হয়, তারা যাবে যাবে না সেই সিদ্ধান্তটি কিন্তু ঠিক আগের দিন যে নেয় তা না, তারা আগেই তারা সিদ্ধান্ত নেয়, নানা রকম প্রসিডিউর থাকে। ফলে আই বিলিভ যে বাংলাদেশ সেনাবাহিনীও তারা সিদ্ধান্ত নিয়েছে এবং নিয়ে তারা অলরেডি জানিয়ে দিয়েছে যে তারা কি করবে, কিন্তু সেটি জনগণের সামনে প্রকাশ করতে যেহেতু মানুষের ইন্টারেস্ট আছে, যেহেতু এটি নিয়ে কথাবার্তা হচ্ছে, ফলে এটি মানুষকে জানানোর ক্ষেত্রে কোনো আমি মানে জানানোটাই ভালো ছিল বলে আমার কাছে মনে হয়েছে। এখন এই যে সম্মেলনটি আমরা যদি আরও একটু ব্যাকগ্রাউন্ডের দিকে তাকাই, যে যেই 120 থেকে 125টি দেশ ট্রুপস কন্ট্রিবিউট করে জাতিসংঘের পিস কিপিং মিশনে, তার মধ্যে নেপাল হচ্ছে হাইয়েস্ট কন্ট্রিবিউটর নাম্বার 1, বাংলাদেশ হচ্ছে সেকেন্ড, ইন্ডিয়া হচ্ছে থার্ড কন্ট্রিবিউটিং কান্ট্রি। ফলে ইন্ডিয়ার এক ধরনের একটা স্টেক আছে এই প্রসেসগুলোর মধ্যে, এখানে নিয়ে একটা কথা বলতে পারে, বাংলাদেশও কথা বলতে পারে এবং নেপালও কথা বলতে পারে, সো কথা বলাটাই উচিত। কিন্তু এই যে বাংলাদেশ যাচ্ছে না বা বাংলাদেশ যাচ্ছে মানে সেনাবাহিনী প্রধান নিজে যাচ্ছে না, এরকম একটি হাই প্রোফাইল বৈঠকে কেন যাচ্ছে না? আমি বলেছি যে সেনাবাহিনী পক্ষ থেকে এই ব্যাপার নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি, তবে আমি সোশ্যাল মিডিয়ায় কিছু বক্তব্য মতামত পড়ছিলাম। কাজিরুনা চমৎকার একটি বিশ্লেষণ করেছে তার নিউজ অ্যানালাইসিস বাই কাজিরুনা ইউটিউব চ্যানেলে। ইয়াসির আমিন সাংবাদিক, তিনিও তার লিডস নিউজে একটা অ্যানালাইসিস করেছেন। দুইজনেরই এই অ্যানালাইসিসের ক্ষেত্রে একটি বক্তব্য তারা বোঝানোর চেষ্টা করেছেন, উপস্থাপন করার চেষ্টা করেছেন যে যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন এবং সেনাবাহিনী প্রধানের স্ত্রী শেখ হাসিনার আত্মীয়, এবং তিনি যদি এই সময় নয়াদিল্লিতে যান সেখানে এটি নিয়ে সমালোচনা হবে, নানা রকম গুজব উঠবে, কাজে অহেতুক বিতর্ক এড়ানোর জন্য তিনি
নিজে না গিয়ে প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। আমি এটুকু শুনতে শুনতে আমার খুব হাসি পেয়েছিল যে একটি দেশের সেনাবাহিনী প্রধান সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে কে কী বলবে না বলবে সেই সমালোচনার ভয়ে তিনি একটা আন্তর্জাতিক সম্মেলনে নিজে যাবেন না, না গিয়ে প্রতিনিধি পাঠাবেন, এবং সেটা আমাদের মানতে হবে, সেটা আমাদের বিশ্বাস করতে হবে। খুবই ফ্রাস্ট্রেটিং, খুবই ডিস্টার্বিং। আমার কাছে বরং মনে হয়েছে যে সেনাবাহিনী প্রধানের যাওয়াই উচিত ছিল, কারণ সেটি হতো যেহেতু সেখানে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার আছে, যে বাংলাদেশ হচ্ছে থার্ড কন্ট্রিবিউটিং কান্ট্রি, এবং আমাদের সেনাবাহিনী সদস্যদের মধ্যে জাতিসংঘের বিষয়টি নিয়ে তাদের একটা আলাদা সেন্সিটিভিটি আছে, আলাদা আগ্রহ আছে। যেহেতু এখনকার সময়ে বিশ্বের একাডেমিক লেভেলে ইন্টারন্যাশনাল একাডেমিক লেভেলে একটা আলোচনা শুরু হয়েছে যে ডেভেলপিং কান্ট্রির সেনাবাহিনী যে জাতিসংঘের পিস কিপিং মিশনে যায়, এটি সেই দেশের জন্য ফাইন্যান্সিয়ালি হয়তো সেনাবাহিনী লাভবান হয়, কিন্তু সামগ্রিকভাবে একটি দেশের সিকিউরিটির জন্য এটা কোনো কনসার্নিং কিনা। যেমন এরকম একটা আলোচনা হচ্ছে যে সেনাবাহিনী যখন পিস কিপিং মিশনে থাকে তাদের সঙ্গে অন্য দেশের রাজনীতিকদের সঙ্গে, বিশেষ করে যারা পিস কিপিং মিশনের সঙ্গে বা জাতিসংঘে যারা বেশি কন্ট্রিবিউট করেন, ফাইন্যান্সিয়ালি যারা ডোনেট বেশি করেন, আমরা যদি যুক্তরাষ্ট্র বা এরকম পশ্চিমা দেশগুলোর কথা বলি, যে তাদের কোনো প্রভাবে তাদের প্রভাবিত হওয়ার সুযোগ থাকে কিনা, এবং কখনো এমন কোনো পরিস্থিতি তৈরি হলে এই সেনাবাহিনী পিস কিপিং মিশনে তাদের সুযোগ নষ্ট হতে পারে, এই কারণে তারা নিজ দেশের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কিনা, এই একটা একাডেমিক ডিবেট, একটা একাডেমিক ডিসকাশন হচ্ছে। সামনে হয়তো এই বিষয়গুলো নিয়ে আরও বেশি খোলামেলা আলোচনা হবে। আমিও হয়তো কখনো এই বিষয়গুলো নিয়ে কোনো একটা ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করব, কিন্তু আমি আজকে এই জায়গাটাই থাকতে চাই যে এই এই শান্তি কমিটিতে যারা কন্ট্রিবিউট করে, পিস কিপিং মিশনে যারা কন্ট্রিবিউটিং কান্ট্রি, তাদের এরকম একটি সম্মেলনে যেখানে বাংলাদেশের সেনাবাহিনীর প্রবল আগ্রহ, প্রবল স্বার্থ, প্রবল সেন্সিটিভিটি আছে, সেখানে সেনাবাহিনীর প্রধান কেবলমাত্র সোশ্যাল মিডিয়ায় বিতর্ক হবে, তারা কে কী বলবে সেই ভয়ে যদি না গিয়ে থাকেন, এবং সেটি যদি সত্য হয়, তাহলে সেটা খুবই খুবই ডিস্টার্বিং। আমি আশা করব যে সেনাবাহিনী, আইএসপিআর একটি ফর্মাল তারা একটা স্টেটমেন্ট করবেন এই বিষয়টি নিয়ে, যে তাদের অবস্থান আসলে কি, তারা কেন এই সম্মেলনটিতে গেলেন না, বা অন্য কোনো কারণ আছে কিনা, নাকি এটি কারণ। সেনাবাহিনী যদি কথা না বলেন, তারা যদি এই বিষয়গুলো পরিষ্কার না করেন, নানা রকম গুজব হতে থাকবে, গুঞ্জন ছড়াতেই থাকবে, এবং একটা বিভ্রান্তি তৈরি হবে। এই বিভ্রান্তি কারো কাম্য না।